চলে এলো মহারাজ। হ্যাঁ, মহাশিবরাত্রি। মহারাজ, গ্রামের শিব মন্দিরটার একটু সংস্কার করা প্রয়োজন। কাল থেকেই বটা ঘটাকে লাগিয়ে দিচ্ছি। মহারাজ, আগে মন্দিরটা ভালো করে দেখে আসতে হবে। ঠিক, একদম ঠিক বলছো মন্ত্রী। তুমি ভীষণ হঠকারী হয়ে যাচ্ছ। আগে ভাগে কোনো বিচার বিবেচনা না করে দুমদাম বলে দিচ্ছ। না 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 না, এটা ঠিক নয়। আচ্ছা, বটা ঘটা ছাড়া কি আর সারা কৃষ্ণনগরে কাজের লোক নেই? তুমি যাই বলো মন্ত্রী, তোমার বটা ঘটার হাতের কাজ কিন্তু ভালো নয়। আগের বছর মন্দিরে রং করলো, বৃষ্টি এলো, সব ধুয়ে একেবারে কঙ্কাল বেরিয়ে এলো। যাক, মহারাজের নজরে পড়েছে তাহলে। এবারে আমি দাঁড়িয়ে থেকে কাজটা করব। এবার দেখবেন এমন রং হবে যে রং সারা জীবনে আর উঠে যাবে না। চিরস্থায়ী রং, রোদ জল ঝড় কোনো কিছুরই তোয়াক্কা করে না। মন্ত্রী মশাইয়ের বক্কমবাজি, থুড়ি রংবাজি। না না না, আর মন্ত্রীর উপর দায়িত্ব দেব না। এবার গোপালের উপর সব দায়িত্ব দেব। গোপাল, কাল মন্দিরটা ভালো করে দেখে নিয়ে কাজ শুরু করে দাও। যথা আজ্ঞা মহারাজ। বটা ঘটা একদম কাজ করেনি। কিভাবে অর্থের অপচয় হয়েছে একবার দেখুন সেনাপতি মশাই। সে তো চোখে দেখতেই পাচ্ছি। মহারাজকে পুরো বিষয়টা জানাতেই হবে। এত মন দিয়ে কি দেখছো বিজ্ঞানী? কি হয়েছে বিজ্ঞানী? আমি একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছি এবং খুব তাড়াতাড়ি, সম্ভবত 3-4 দিনের মধ্যে। আকাশের ঈশান কোণে মেঘ জমেছে, আবহাওয়াটা বেশ গুমোট। হ্যাঁ, ওমা, সেই সময় তো মহাশিবরাত্রি যাপন চলবে। ভালোই হলো, এই প্রাকৃতিক বিপর্যয়ের আগাম আভাস পাওয়া গেল। এতে করে আমরা প্রস্তুত থাকতে পারবো। মন্দিরের সংস্কারের সাথে সাথে দর্শনার্থীর ব্যবস্থা করতে হবে। চলো ভালো করে এই চারজনে আলোচনায় বসি। চলো আমার ঘরে। সেই ভালো, সুস্থ মতো আলোচনা করি চলো। তারপর মহাদেব তখন দেখলেন যে তার কাঁধে সতী নেই। তখন তিনি শান্ত হলেন, কৈলাস পর্বতে গিয়ে ধ্যানে বসলেন। তারপর পৃথিবী শান্ত হলো। বাবারে, মহাদেবের কি ক্ষমতা, সমস্ত পৃথিবী একেবারে তুলিয়ে নেন। উনি হলেন দেবাদিদেব মহাদেব। সমস্ত দেব দেবী ওনাকে ভক্তি করেন, ওনাকে শান্ত রাখেন। এই তো কিছুদিন পর ওনার পুজো, এই মহাশিবরাত্রি। এসো বিজ্ঞানী, আসুন সেনাপতি মশাই। সভাকবি, এসো গো। গিন্নি, আমাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দাও না, আমরা একটু আলোচনায় বসবো। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ পুটি, যা তো তোর বাবাকে খবর দে তো, বল গোপাল দাদু ডাকছে, এক্ষুনি এসো শিগগিরই। যাচ্ছি গোপাল দাদু। এই চল সবাই। দেখলি তো গোপাল কিভাবে আমার সর্বনাশ করলো, আর আমার সাথে তোদেরও ক্ষতি করলো। তা এক্ষেত্রে আপনারও দোষ আছে মন্ত্রীমশাই। রঙের বরাত সামান্য রেখে সিংহভাগ তো আপনি নিজের কাছে গচ্ছিত রেখেছেন। রংটা কি ঠিকঠাক হয়েছে? তো বড় বড় কথা বলিস না, এমন ভাবে বলছিস যেন তোরা ভাগ পাসনি। পেয়েছি তো, তা ওটাকে কি পাওয়া বলে? আমাদের তো যৎসামান্য দিয়েছেন। ওতে তো আমাদের জল গরমও হয়নি। মহারাজ যদি আমাদের ধরে তবে কিন্তু আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। হ্যাঁ, আমরা সব সত্যি বলে দেব। এই একটু বুমিরাং হয়ে গেল। না 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 না, কিছু তো একটা করতেই হবে। কি ভাবছেন মন্ত্রীমশাই? আমার খুব ভুল হয়েছে রে, তোরা আমার চোখ খুলে দিয়েছিস। ভাবিস না, কাল সকালে তোদের আমি খুশি করে দেব। কাল সকাল? এক কাজ করবি, কাল সকালে তোদের হাতে কিছু মোহর দেব। হাতে পেয়েই তোরা এই কৃষ্ণনগর থেকে কিছুদিনের জন্য চলে যাবি। ঠিক আছে, তারপর সব মিটে গেলে ফিরে আসবো। তাহলে বেশ ভালোই হবে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। কৃষ্ণনগর রইবে ফাঁকা, মন্ত্রী মশাইয়ের মুখে হাসি। তাহলে পুটির বাবা,
কাল থেকেই কাজ শুরু করে দাও। তুমি কিন্তু 2 দিন সময় পাবে পুটির বাবা, কারণ আমার মন বলছে যে পরশু ঝড় আসছে। হ্যাঁ, কোনো চিন্তা নেই বিজ্ঞানী মশাই, কাল চুন লাগাবো আর রঙের কাজ ধরবো। তার আগে ওই মন্দির চত্বরটা ভালো করে পরিষ্কার করে খানাখন্দ ভরে দিতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না সেনাপতি মশাই, চুনকাম করার আগে সব ভালো করে খানাখন্দ বুঝিয়ে জঙ্গল সাফ করে রাখবো। ব্যাস, কথাগুলো সব ফুরিয়ে গেল, নারকেল মুড়িও শেষ হলো। এখনো হয়নি শেষ। হ্যাঁ, বাহ বাহ, বেশ বেশ। ওরে বাবারে, কে এখানে? কে? ভয় পাবেন না মন্ত্রী মশাই, আমি হলাম রাজজ্যোতিষী। ও, তা রাজজ্যোতিষী, তুমি এখানে ভূতের মতন দাঁড়িয়ে কেন? একটা খবর দেবার জন্য মন্ত্রী মশাই। আমি গণনা করে জেনেছি পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে এক প্রচন্ড ভয়ানক ঘূর্ণিঝড়। কি বলছো? তোমার গণনা অভ্রান্ত? 100 ভাগ খাঁটি। আমি সকাল থেকে টানা গণনা করে এই সিদ্ধান্তে এসেছি, প্রাকৃতিক বিপর্যয় অবশ্যই হচ্ছে। তুমি কাকে কাকে জানিয়েছো? কেউ জানে না। আমি আমার গণনা শেষ করে আপনার কাছে প্রথম এসেছি। কেউ যেন না জানে। আমরা 2 জন ছাড়া 3য় জন যেন এই খবরটা না পায়। পাবে না মন্ত্রী মশাই। সবই আপনার খেলা দেবাদিদেব, আপনি আমাকে সুযোগ দিয়ে দিলেন। শোনো রাজজ্যোতিষী, কাল থেকে শিবরাত্রি পর্যন্ত তুমি এই কৃষ্ণনগরে থাকবে না। তোমার আমার দেখা হবে পুজো কেটে গেলে সকালে। কেন মন্ত্রী মশাই? আমি এটা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। কাল সকালে সূর্য ওঠার আগে তুমি এই কৃষ্ণনগর ছাড়বে, কথাটা যেন হেরফের না হয়। ঠিক আছে মন্ত্রী মশাই। ঠিক আছে, চলো আমি নিজে গিয়ে মহারাজ আর মহারানীকে খবরটা জানিয়ে আসছি। এরপর মহারাজ যা করবেন সেটা আমাদের মেনে নিতে হবে। বলেছো ঠিক। চলো। এই নিন মহারাজ। তুমি ঠিক সময়ে ঠিক জিনিসটা আমার হাতে তুলে দিলে। আপনার খাবার পর এই 1 খিলি পান যে আপনার খুব প্রয়োজন, সেটা আমি তো জানি মহারাজ। মহারাজের জয় হোক, রানীমার জয় হোক। বলো, কি সংবাদ এনেছো তুমি? রানীমা, গোপাল দাদা আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা, এত রাতে গোপাল দেখা করতে চাইছে কেন? রানী, বিজ্ঞানটা কোথায়? গোপাল দাদা, মহারাজ তোমাকে ডাকছে। আচ্ছা গোপাল দাদা, তুমি রাতে আবার এলেছে? সেই কথাটাই তো বলতে যাব। কেন এলাম? অনেক খবর আছে গো মেয়ে। যাই, মহারাজের সাথে দেখাটা করে আসি। যাও। এই শোনো মেয়ে, আমরা যখন কথা বলবো তখন কেউ যেন মহারাজের ঘরের দিকে না যায়, এমনকি কোনো প্রহরীও যাবে না, বুঝলে? ঠিক আছে ঠিক আছে। তোমার মিঠে হাতের মিঠে পাতার মিঠে পান খেয়ে গোপালের কাছ থেকে কোনো মিঠে খবরের অপেক্ষায় আছি। আসতে পারি মহারাজ? এসো এসো, বলো গোপাল, কি খবর? মহারাজ, আমি এখন আপনাকে যা খবর দেব সেটা কিন্তু একটু বিপদের। বিপদের মানে? মহারাজ, আজ বিকেলে শিব মন্দির পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে বিজ্ঞানী এক দৃশ্য দেখে খুব উতলা হয়ে পড়ে। কি দৃশ্য? বিজ্ঞানী দেখলো এই উৎসবের মাঝে কি খবর শোনালে গোপাল? আমাদের তো প্রস্তুত থাকতে হবে। মহারাজ, আপনি এক্ষুনি সবাইকে খবর দিন। বিপর্যয় মোকাবিলায় এক্ষুনি বিশেষ সভা রাখুন। গোপাল, তুমি তো আর কত রকম ভাবে আমাদের ঋণী করবে গোপাল। গোপাল, রাজসভার বিশেষ সভার জন্য প্রস্তুত হও। ব্যাপার কি রাজজ্যোতিষী? অসময়ে তলব? বুঝতে পারছি না। তুমি কিছু জানাওনি তো? আগে না মন্ত্রী মশাই। যাও, নিজের জায়গায় গিয়ে বসো।
গোপাল আমাদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, দেখছো? গোপন কথা হলো রাজ্যতীষী? আমাদের কোনো গোপন কথা হয়নি গোপাল। এইভাবে আমার ওপর গোয়েন্দাগিরি করতে যেও না। ওই দেখো, আপনি সব কথাটা কিরকম নিজের দিকে নিয়ে নেন। ষাঁড় যাচ্ছে অনেক দূর দিয়ে, আপনি এখান থেকে ডাকতে লাগলেন, এই ষাঁড় আয় আমাকে ধাক্কা মার। আমাদের কৃষ্ণনগরের সামনে এখন এক বিরাট বিপর্যয় উপস্থিত। গোপাল রাতে আমাকে এসে জানিয়েছে। আবার কি বিপর্যয়? একটা বিপর্যয় তো আমি জানি, আর একটা বিপর্যয় কি? গোপাল আবার কি জানালো? বিপর্যয়? কিসের বিপর্যয়? একটা ঝড় আসছে, আমাদের সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে। রাজ্যতীষী আমার সাথে ছলনা করেছে, নিশ্চয়ই করেছে। গোপালকে ঝড়ের কথা বলে নাম কিনতে চেয়েছে। তাহলে উপায়? কাল থেকে সমস্ত দরিদ্র প্রজাদের আমার পুরনো প্রাসাদে নিয়ে আসবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। মহাশিবরাত্রির পুজো যথা নিয়মে হবে। কাল থেকে মন্দির সংস্কারের কাজ শুরু হবে। গোপাল, কদিন তোমায় আর সভায় আসতে হবে না, তুমি বরং বাইরের বিষয়টা দেখো, পুজো যেন সুষ্ঠুভাবে হয়। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি সব কাজ ঠিক করে নেব। যাব বাবা, এই আবার কি রকম গেরোয় পড়লাম? মন্ত্রী মশাই নির্ঘাত ভাবছেন যে আমি আগ বাড়িয়ে ঝড়ের কথা বলেছি। কি থেকে যে কি হলো। পুটির বাবা ঝড়ের খবর জানে, ওরা সেই রকম ভাবে মন্দিরের কাজ করছে। কি মন্ত্রী মশাই, আপনি হঠাৎ করে এত চুপ করে গেলেন যে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শোকে একেবারে বিহ্বল হয়ে গেছেন। ভাগ্যিস তুমি জানতে পেরেছিলে, তা না হলে কি ভয়ঙ্কর বিপদ ঘটে যেত বলো তো। আচ্ছা গোপাল, তুমি কি করে জানলে বলো তো? আগে আম খাচ্ছেন, খান না। কটা পাতা, কার গাছের আম, এসব জেনে লাভ আছে কিছু? আমি নিশ্চিত এ বেটা ওই রাজ্যতীষীরই কাজ। তাকে তো পুরস্কৃত করতে ইচ্ছে করছে, মহারাজকে জানাও অন্তত। মহারাজ সব জানেন। আমি 100% নিশ্চিত এ কাজ আমাদের রাজ্যতীষীর। রাজ্যতীষী সব বলে দিয়েছে, আর তাই মহারাজ আমার দিকে তাকাচ্ছেন না পর্যন্ত। আমার যা বলার তা বলে দিয়েছি, এবার বিপর্যয় মেটাতে হবে সকলকে হাতে হাত ধরে। মহারাজ, আপনি আমাকে কিছু দায়িত্ব দিলেন না? দায়িত্ব আবার কাউকে দিতে হয় নাকি? দায়িত্ব নিয়ে নিতে হয়। এই যে গোপাল ঝড়ের খবর পেয়ে সকলকে জানিয়ে দিল, এটা কি গোপালকে কেউ বলে দিয়েছিল? না মহারাজ, এটাই গোপালের দায়িত্ববোধ। আমি কি করব মহারাজ? আমার কাজটা কি? তুমি এক কাজ করো, সকাল থেকে রাত পর্যন্ত মনের আনন্দে চৌমাথায় দাঁড়িয়ে নাচো, তাহলে একটা কাজ পেলে তো। মন্ত্রী মশাইয়ের নাচটা তো তেমন আসে না, তা রাজ্যতীষী মশাই নাচবেন নাকি? সবাইকে ছেড়ে দিয়ে আমাকেই ধরলে গোপাল? ধরলাম কি আর সাধে? সভার শুরুতে যেভাবে আপনারা দুজনে কানে কানে কথা বলছিলেন, তাতে তো আমার মনে হচ্ছিল মন্ত্রী মশাই রাজ্যতীষী করেন কানাকানি, পাছে কোনো গোপন কথা হয় জানা জানি। সবকিছু পরিষ্কার। না 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 না, কথা বলতেই হবে। বিশেষ রাত্রিকালীন সভা এখানেই শেষ হল। আশা করি কাল থেকে বিপর্যয় মোকাবিলার কাজ সবাই দায়িত্ব নিয়ে করবে। তোমাদের সবাইকে জানাই তাহলে শুভরাত্রি। রাজ্যতীষী, তুমি মিথ্যে কথা বলবে না। তুমি গোপালকে সব বলে দিয়েছো। হ্যাঁ গো, তুমি এত পিঠ পাতলা। বিশ্বাস করুন মন্ত্রী মশাই, আমি বলিনি। আমি আপনাকে কিভাবে বলবো? কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন? দেখো, তোমার গণনার কথা তুমি আমি ছাড়া আর কেউ জানে না। গোপাল কিভাবে জানলো? হ্যাঁ, গোপাল কিভাবে জানলো? গোপাল তো আর গণনা করেনি। সেটা তো জানি, কিন্তু আমি হাত জোর করে বলছি আমি বলিনি। কিভাবে যে গোপাল জানলো আমি বলতে পারবো না। শোনো শোনো, গোপাল যেভাবেই জেনে থাকুক, তুমি কাল সকালে রাজসভায় গিয়ে মহারাজকে বলবে আমার গণনায় ভুল ছিল, ঝড় আসছে না, প্রকৃতি শান্ত থাকছে, বুঝেছো? এটা বলতেই হবে? হ্যাঁ, বললেই হবে। বলতে কেন ভয় পাচ্ছ? আমি জানি কেন ভয় পাচ্ছ। বললেই তো সব জানাজানি হয়ে যাবে। আমি কোনো জোর আপত্তি শুনবো না রাজ্যতীষী। কাল সকালে রাজসভায় তোমাকে স্বীকার করতেই হবে যে তোমার গণনা ভুল, বুঝেছো? আমি কি করলাম? হ্যাঁ, আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল।
তার মানে আমরা যেমন বিজ্ঞানকে ব্যবহার করে ঝড়ের পূর্বাভাসটা জেনেছি, ঠিক তেমনি রাজ্যোতিষী গণনা করে জেনেছিলেন। উনি মন্ত্রীমশাইকে জানিয়েছিলেন এই ঝড়ের বিষয়টা। মন্ত্রীমশাই সেটা জেনে ওর ওপর দিয়ে নিজের আখের গোছাতে চেয়েছিলেন। কিন্তু গোপালের বুদ্ধি করে দিল সব উল্টো পাল্টা। এবার চলো আমরা অন্য রাস্তা দিয়ে যাই, রাজ্যোতিষী এখানে বসে কাঁদুক। বাহ, কাজ তো এগিয়েই রেখেছো পুঁটির বাবা। বলেছি না, ঝড় তুফান যাই আসুক কাজ সময়ের আগেই শেষ করে দেবো। বেশ ভালো করে মণ্ডপটা বানাবে, ভক্তবৃন্দ যাতে সুস্থভাবে পুজো দেখতে পারে। আমার কারিগরেরা খুব ভালো, তুমি তুমি কোনো চিন্তা করো না গোপাল দাদা। ঠিক আছে পুঁটির বাবা, তোমরা কাজ করো, আমি রাজসভায় যাই, আবার পরে আসবো, কেমন? সেনাপতি, তোমাকে যা কাজ দিয়েছিলাম সেটা ঠিক মতো হচ্ছে তো? আগে হচ্ছে মহারাজ, সৈন্যরা নিজেদের দায়িত্বে সব কাজ করছে। মহারাজ, আমার গণনায় একটু ভুল হয়েছে। কেন? আপনার গণনায় আবার কি ভুল হলো? ঝড় আসছে না, উদ্বেগের কোনো কারণ নেই। হঠাৎ করে তুমি আবার উল্টো কথা বলছো কেন? তোমার কাছে তো আমি জানতে চাইনি। আমার বিজ্ঞান বলেছে ঝড় আসছে। গোপাল, রাজ্যোতিষী এখন এই সব অযৌক্তিক কথা বলছে কেন? ওর কাছে তো জানতে চাওয়া হয়নি। এর পেছনে একটা চমৎকার গল্প আছে, গল্পটা বলার আগে একটু মুখবন্ধ করে নি। হ্যাঁ, এর মধ্যে আবার গল্প আছে নাকি? বলো বলো বলো, শুনি। কাল রাতের বিশেষ সভা শেষের পর আমরা যখন বাড়ি যাবার জন্য যাচ্ছি, তখন একটা দারুণ নাটক দেখলাম। গাছের তলায় রাজ্যোতিষী আর আমাদের মন্ত্রীমশাই। তুমি কাল সকালে রাজসভায় গিয়ে মহারাজকে বলবে আমার গণনায় ভুল ছিল, ঝড় আসছে না। মন্ত্রী, তোমার পেটে পেটে এত, তুমি এতটাই অসৎ। ছি, তুমি বিপর্যয় নিয়েও লাভ লোকসানের হিসেব করো না মহারাজ, মানে কোনো মানে নয়। তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। তুমি মানুষের দুঃখ ধর্ম সবকিছু নিয়ে লাভ লোকসানের হিসেব করো। প্রহরী, এই দুজনকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। মহারাজ, আমার কি দোষ? তুমি জানতে চাইছো তোমার কি দোষ? যখন তুমি গণনাতে জানতে পারলে একটা প্রাকৃতিক বিপর্যয় আসছে, তখন সবার আগে আমাকে জানানো তোমার উচিত ছিল না? যাও যাও যাও, তোমার মুখদর্শন করতে চাই না। প্রহরী, নিয়ে যাও। কিভাবে পুজো সম্ভব হবে? মহাশিবরাত্রির প্রদীপ কিভাবে জ্বলবে? সত্যি তো, এই প্রদীপ না জ্বললে পুজো হবে কি দিয়ে? হ্যাঁ, হে মহাদেব, এবার কি তুমি আমাদের উপর অসন্তুষ্ট? কিছু একটা উপায় দেখাও। কি করি গোপাল, এ তো এক অন্য ধরনের সংকট। এই সংকট থেকে কি করে উদ্ধার পাবো? আচ্ছা বিজ্ঞানী, আমরা তো ওই প্রদীপ জ্বালিয়ে অল্প হাওয়া দিলে হাত দিয়ে হাওয়া আটকাই, যাতে প্রদীপটা নিভে না যায়, তাই না? হ্যাঁ, করি। পেয়েছি পেয়েছি পণ্ডিত মশাই, আপনি পুজোর আয়োজন করুন, পুজোর ঠিক সময় হবে। জয় বাবা মহাদেবের জয়। বিজ্ঞানী, হাতে আমাদের এই দিনটুকু আছে, সন্ধে হলেই পুজো শুরু। সে তো বুঝলাম, কিন্তু আমাকে কি করতে হবে? বিজ্ঞান দিয়েই পুজো হবে। পুজো এবং বিজ্ঞান একসাথে চলবে। পুটির বাবা, তুমি প্রদীপ সহ হুইল সুচ, কর্পূরদানি, পঞ্চপ্রদীপ নিয়ে বিজ্ঞানীর ঘরে চলো। যতই আসুক ঝঞ্ঝা ভয় আছে গোপাল, চিন্তা নয়, পুজো হবে নেই ভয়। জোরসে বলো ভোলানাথের জয়। জয় জয় জয়।
আচ্ছা তোমার মাথায় এই বুদ্ধিটা এলো কি করে গোপাল? মহারাজ, আমরা যখন প্রদীপ জ্বালাই হাওয়া থেকে বাঁচার জন্য হাতটাকে আড়াল করি। হাতের আড়ালে প্রদীপের শিখা সুরক্ষিত থাকে। দুটো হাতকে জুড়ে দিলে শিখা সর্বদিক থেকে সুরক্ষিত। বাহ, দারুণ ব্যাপার। তারপর দেখুন না, হ্যারিকেনে আগুনের শিখা আটকাচ্ছে কাচ। এই সব মাথায় চলে এলো, আর সাথে সাথে বিজ্ঞানীকে নিয়ে বসে গেলাম। সত্যি তোমার জবাব নেই গোপাল। ছোটবেলায় মায়ের মুখে শুনেছিলাম এই রাতেই ভগবান শিব সৃষ্টি স্থিতি প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতেই ভগবান শিব দেবী দুর্গাকে বিবাহ করেছিলেন। মানুষের মনের অজ্ঞতা, অন্ধকার, কুসংস্কার দূর করার জন্য এই ব্রত পালিত হয়। সত্যি কি আমাদের মন থেকে অজ্ঞতা, অন্ধকার, কুসংস্কার দূর হয়েছে? জয় বাবা ভোলানাথের জয়, জয় ভোলে বাবা, জয় বাবা শিব ও শম্ভু। শান্ত হন, প্রকৃতিকে শান্ত করুন। হর হর মহাদেব। জয় বাবা শিব শম্ভু, কৃপা করো বাবা। কৃপা করো।